আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্বপ্নের পদ্মা সেতু পুরোটা দৃশ্যমান, বসানো হলো শেষ স্প্যান, সংযুক্ত 2 পা। 4,90,00,000 ডোজ করোনা ভ্যাকসিনের সংস্থান, টিকার আওতায় 27% মানুষ। রাজনৈতিক ফায়দা তুলতেই ভাস্কর্য বিরোধী তৎপরতা, বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা, জড়িত দেশ বিদেশের নানা শক্তি। সাংসদ পাপুলের স্ত্রী ও মেয়ের আগাম জামিন নাকচ, 10 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিজয়ের মাসে পদ্মা জয় করল বাংলাদেশ, বসল পদ্মা সেতুর শেষ স্প্যান। পুরোপুরি দৃশ্যমান হল 6.15 কিলোমিটার। মাওয়া প্রান্তে 12 ও 13 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। অগ্রাণের ভোর কুয়াশায় ঘেরা, প্রমত্তা পদ্মাও শান্ত। কুয়াশার আড়ালে দৃষ্টিসীমার মধ্যে সেতুর অংশও দেখা যাচ্ছিল না। স্প্যান বসানোর প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। সূর্যের আলোর আভায় কুয়াশার ধোঁয়াশা কেটে গেলে 12 ও 13 নম্বর পিলারে বসানো হলো শেষ স্প্যানটি। 150 মিটার যুক্ত হয়ে মূল ভৌত অবকাঠামো দাঁড়ালো 6.15 কিলোমিটার। একে বড় অর্জন মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সারা দেশের লোকের সাথে আমরাও খুশি। স্প্যান ইরেকশন শেষ করাটা এই প্রজেক্টের জন্য একটা উল্লেখযোগ্য ঘটনা। মানুষের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ, আগ্রহের কেন্দ্রবিন্দু, এবং আসলে ইকোনমিক্যালি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর পরপরই শুরু হয় ওয়েল্ডিং এর কাজ, চলবে আরো 2 দিন। পরে করা হবে প্রকৌশলগত অন্যান্য কাজ। একটা মাইলস্টোন অর্জন। এরপরে আর আমাদের ইনশাআল্লাহ বড় কোনো সমস্যা নাই, থাকার কথা না, এবং কাজগুলোও অনেক কাজ, কিন্তু ছোট ছোট কাজ। 2014 সালে নির্মাণ কাজ শুরুর পর 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে স্প্যান বসানোর মধ্য দিয়ে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে ধাপে ধাপে বসতে শুরু করে স্প্যান, অবয়বও পেতে শুরু করে পদ্মা সেতু। চলতি বছর করোনায় স্প্যান বসানোর ধারাবাহিকতা নষ্ট হলেও গেল 2 মাসে রেকর্ড সংখ্যক 4টি করে 8টি স্প্যান বসানো হয়। আর এই পর্যায়ে এই স্টিল মেগা স্ট্রাকচার বসানোর মধ্য দিয়ে বসানো শেষ হলো মূল অবকাঠামোর কর্মযজ্ঞ। মেগা স্টিল স্ট্রাকচার আসন গাড়ল পদ্মার এপার ওপার যুক্ত করে। বিজয়ের মাসে এই সফলতাকে একটি বড় মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টদের মত, প্রাকৃতিক চ্যালেঞ্জে ভরা মূল অবকাঠামোটি স্থাপন করা যেহেতু সম্ভব হয়েছে, বাকি কাজগুলো শেষ করা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। 4,90,00,000 করোনা টিকা সংস্থান করতে পেরেছে সরকার। এতে দেশের 27% মানুষ টিকার আওতায় আসবে। সকালে রাজধানী মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে কথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুর মান্নান। 3,40,00,000 টিকা গ্যাভির কাছ থেকে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শীতকালীন রোগ প্রতিরোধে মাস্ক বাড়তি সুবিধা দেবে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশনা দেন সচিব। রাজনৈতিক ফায়দা লুটতেই ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তারা বলছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে দেশ বিদেশের নানা শক্তি জড়িত। দেশকে পিছিয়ে দিতেই এই ষড়যন্ত্র বলেও মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। গত 12 নভেম্বর ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনের ফল প্রকাশের আগেই রাজধানীতে মিছিল বের করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই দিন রাজধানীতে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা ও চলন্ত বাসে অগ্নিসংযোগ শুরু করে দুর্বৃত্তরা। সন্ধ্যা 6টা পর্যন্ত 11টি বাসে আগুন দেয়া হয়। ঘটনার সাথে জড়িত 32 জনকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায় গ্রেপ্তারকৃতরা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। পরদিনই 13 নভেম্বর রাজধানীর ধূপখোলা মাঠে তৌহিদি জনতা ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশ করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। দোলাই পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন তিনি। একই দিনে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে শানে রিসালাত কনফারেন্সে 20 দলীয় জোটে থাকা খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন। এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। 27 নভেম্বর হাটহাজারীতে হেফাজতের আমির জুনাইদ বাবুনগরীও আস্ফালন দেখান। আমার আব্বার ভাস্কর্য যদি স্থাপন করা হয় টেনে হেসেলে ফেলে দেব। এর মধ্যেই রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে 31টি হাত বোমা উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জড়িতদের গ্রেপ্তারও করা হয়। জিজ্ঞাসাবাদে নিজেদের বিএনপির নেতাকর্মী হিসেবে দাবি করেন তারা। এসব ঘটনা একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত। রাজনৈতিক ফায়দা নিতেই এসব অপচেষ্টা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যেটা হয় সবসময় একটা তৃতীয় চতুর্থ পঞ্চম পক্ষ চলে আসে দেশের ভিতরে দেশের বাইরে। এইটা তো না বুঝার কোনো কারণ নেই। আগে থেকে আমার প্রস্তুত থাকা দরকার যে এই সুযোগ সন্ধানীকে যেন আমি একটা স্পেস তৈরি না করে দিই। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলছেন, এসব ঘটনা বিএনপি জামায়াত হেফাজতের একযোগে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র। এরা বাংলাদেশে রাজনৈতিক অশান্তি তৈরি করে। এই সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠীর প্রতি আর কোনো নমনীয় মনোভাব না। একেবারে যুদ্ধ অপরাধীদের যেভাবে দমন করা হয়েছে ঠিক সেইভাবে এদেরকে ধ্বংস করতে হবে রাজনৈতিক শান্তির জন্য। ষড়যন্ত্রকারীদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা দরকার বলেও মনে করেন তারা। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের মামলায় কুয়েত গ্রেফতার লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী সাংসদ সদস্য সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামকে আগাম জামিন না দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের দায়ের করে মামলায় আগামী 10 দিনের মধ্যে বিচারিক আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তাদের জামিন আবেদন খারিজ করে দিয়ে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে গত 26 নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগের মামলায় কুয়েতে গ্রেফতার কাজী শহীদুল ইসলাম পাপুল স্ত্রীর সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতের জন্য সরকারের দেয়া আর্থিক প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে শিল্প এবং বাণিজ্য মন্ত্রী। তবে ব্যবসা টিকিয়ে রাখতে প্রণোদনা প্যাকেজের বাইরেও বাড়তি সরকারি সহায়তা চান উদ্যোক্তারা। আর দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে বাংলাদেশি দূতাবাসগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছে বিশিষ্ট ব্যক্তিরা। তহিদুর রহমানের রিপোর্ট। জাতীয় অর্থনীতির অন্যতম বড় খাত ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প। এছাড়া অধিক কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে এসএমই রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে করোনার ভয়াল থাবায় এই খাতটি এখন কঠিন সময় পার করছে। কঠিন এই সময় মোকাবেলার পাশাপাশি ছোট উদ্যোক্তাদের তৈরি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ সুবিধা বৃদ্ধির উপায় খুঁজতে এসএমই ফাউন্ডেশনের এই ভার্চুয়াল আলোচনা। রপ্তানি বৃদ্ধি যদি দেশীয় পণ্য আরো বাড়াতে পারি তাহলে দেশের কর্মসংস্থান অনেক বৃদ্ধি পাবে এবং দেশ স্বয়ংসম্পূর্ণ। নিজেদের ব্যবহার এবং কর্পোরেট অফিসের গিফট আইটেম হিসেবে দেশীয় পণ্য অবশ্যই ভিন্ন মাত্রা যোগ করবে। এসএমই খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। প্রণোদনা প্যাকেজটা দিয়েছেন সেটার যথাযোগ্য ব্যবহার। এটাও সত্যি কথা যে এসএমই খাতের যারা আছেন তাদের অনেকেই ব্যাংকিং সিস্টেমের কারণে তারা এই সুযোগটা হয়তো পাচ্ছেন না। একটা ওয়ে আউট করা হয়েছে যার মাধ্যমে সবাই এই সুযোগটা পাবে। শিল্পমন্ত্রী জানান গ্রাম পর্যায়েও সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হচ্ছে। তবে এ খাতের উন্নয়ন সরকারের পাশাপাশি ব্যাংক সহ বেসরকারি খাতের উদ্যোক্তাদের এগিয়ে আসার পরামর্শ তার। গ্রাম পর্যায়ে পর্যন্ত সেই সিদ্ধান্তগুলিকে বাস্তবায়নের জন্য প্রণোদনা ভিত্তিক প্রত্যেকটি খাত, প্রত্যেকটি শিল্প খাত, বৃহৎ থেকে শুরু করে ক্ষুদ্র খাতগুলিকেও তিনি আজকে সেখানে সেই আওতায় নিয়ে এসেছেন এবং আমরা সেখানে কাজ করে যাই।
করোনার ক্ষতি মোকাবেলায় এসএমই খাতের জন্য সরকার 20,000 কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ দিয়েছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে উত্তরে কনকনে শীত, কুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত, জনজীবন বিপর্যস্ত। গত এক দশকে কর আদায়ে গতি বাড়ার কারণেই আজ পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর এনবিআর কার্যালয়ে ভ্যাট দিবস অনুষ্ঠানে এমনটাই জানান সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি বলেন, এখন কর জিডিপি অনুপাত বাড়াতে সব ক্ষেত্রে অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কর আদায় বাড়ার পাশাপাশি আদায় প্রক্রিয়াও সহজ হবে। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে পুরস্কার দেওয়া হয় এবং এনবিআর এর পক্ষ থেকে করের আওতা বাড়িয়ে হার কমানোর দাবিও জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি বিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। কলেজে ফুটবল টুর্নামেন্টের বিরুদ্ধে জের ধরে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়োজককে পিটিএ ও ছুরিকাঘাতে হত্যার মামলায় আসামি জিসানকে মৃত্যু সশ্রম কারাদণ্ড, 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মোহাম্মদ নাসিম ও আরিফ হোসেন রিগান। এর আগে আসামি ইনজামুন ইসলাম ওরফে জিসান ও তৌহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়। ফরিদপুর, গোপালগঞ্জের মকসুদপুর, গাইবান্ধার পলাশবাড়ি, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। যশোরের বাঘারপাড়া উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় খালেদুর রহমান টিটো নামে এক যুবক নিহত হয়েছে। টিটো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর সমর্থক ছিলেন। এদিকে দীর্ঘ 9 বছর পর ফরিদপুর পৌরসভায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গোপালগঞ্জের মকসুদপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভা ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে। এদিকে পাবনার 2 উপজেলা নওগাঁর রানীনগর ও যশোরের বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উত্তরাঞ্চল সহ সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতে কাজে যেতে পারছেন না দিনমজুর ও নিম্ন আয়ের মানুষরা। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় গাইবান্ধা নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিনের বেশিরভাগ সময় ঘন কুয়াশা থাকে, ফলে দিনমজুর ও চাষিরা জমিতে কাজে নামতে পারছে না। বিশেষ করে গাইবান্ধা সুন্দরগঞ্জের বেলকা, হরিপুর সহ নদী তীরবর্তী ও চরাঞ্চলের স্বল্প আয়ের মানুষের সমস্যা আরও প্রকট হয়েছে। বেলা হচ্ছে 10টার দিকে, কামলা ধরে 9টায়, সে কারণে কিষানও আসতেছে না। একটা গৃহস্থ কামলা নিলে তার পোষাচ্ছে না। যাদের ভোট দিয়ে তুলি তারা তো আমাদের কিছুই দেয় না, যার কারণে সাধারণ মানুষ সবাই টোপলা নাকি থাকে। ঠাকুরগাঁওয়ে গতরাত থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, এতে বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশার কারণে রাস্তায় যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতে দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। কুয়াশার কারণে লোকজন কম হচ্ছে, ভাড়াও কম হচ্ছে, এই জন্য একটু সকাল সকাল ভারী দিচ্ছি। ঠাকুরগাঁয়ে প্রচন্ড শীত, সকালে কুয়াশা, 10টা 11টা পর্যন্ত সূর্য দেখা যায় না। নাটোরে ঘন কুয়াশায় মহাসড়ক সহ গ্রামীণ সড়কগুলোতে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কাজ নেই দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের। প্রচণ্ড শীত আর কনকনে ঠান্ডা হাওয়ার পাশাপাশি শৈত্যপ্রবাহে সিরাজগঞ্জে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতই কষ্ট যে শীতের কাপড় চোপড় কেনার টাকা পয়সাও থাকে না। এবার সরকারি অনুদানও কিছু আসে নাই, আর ব্যক্তি হিসাবে যে কেউ দেওয়া তাও এ পর্যন্ত দেয় নাই। রত্না সামান, একুশে টেলিভিশন। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আরও একটা বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে স্বরূপে ফিরে গ্রুপ চ্যাম্পিয়ন রিয়াল, নেইমারের হ্যাটট্রিকে শেষ 16তে পিএসজি।
আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। স্বপ্নের পদ্মা সেতু পুরোটা দৃশ্যমান, বসানো হলো শেষ স্প্যান, সংযুক্ত 2 পার। 4,90,00,000 ডোজ করোনা ভ্যাকসিনের সংস্থান, টিকার আওতায় 27% মানুষ। রাজনৈতিক ফায়দা তুলতেই ভাস্কর্য বিরোধী তৎপরতা, বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা, জড়িত দেশ বিদেশের নানা শক্তি। সাংসদ পাপুলের স্ত্রী ও মেয়ের আগাম জামিন নাকচ, 10 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21রাষ্ট্রীয়.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।